আমি প্রথমেই যেই স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে ফায়ার ডিটেকশন সিস্টেমের স্পেসিং নিয়ে। এটা হচ্ছে স্মোক ডিটেক্টর আর কি। স্মোক ডিটেক্টর মূলত আমরা দুইটা ক্রাইটেরিয়ায় ইনস্টলেশন করে থাকি। এটা NFPA 72 এডিশন 2025, যেটা আপডেট লেটেস্ট ভার্সন সেই অনুযায়ী। এটা এখানে একটা ক্রাইটেরিয়া হচ্ছে ছাদের উচ্চতার উপরে। ছাদের উচ্চতা যদি 40 ফিট হয়, 40 ফিট যদি হয় অথবা 40 ফিটের কম হয়, দেন হচ্ছে ডিটেক্টর আমরা কিভাবে স্পেসিং করব সেই বিষয় এখানে বলা হয়েছে যে স্মোক ডিটেক্টরের মধ্যে সর্বোচ্চ 9.1 মিটার অর্থাৎ 30 ফুট দূরত্ব রাখা যাবে। এটা শর্ত কি? শর্ত হচ্ছে যদি ছাদের উচ্চতা যদি 40 ফিটের মধ্যে অথবা 40 ফিট বরাবর হয়, সেক্ষেত্রে আমি একটা ডিটেক্টর থেকে আর একটা ডিটেক্টর পর্যন্ত 9.1 মিটার আমি যেতে পারবো, অর্থাৎ 30 ফুট পর্যন্ত যেতে পারবো। এরপরে প্রতিটি ডিটেক্টরের চারপাশে এমনভাবে অবস্থান করতে হবে যাতে ছাদের প্রতিটি বিন্দুতে ডিটেক্টর থেকে সর্বোচ্চ 0.7 গুণ স্পেসিং দূরত্বে একটি ডিটেক্টর থাকে। অর্থাৎ হচ্ছে যে আমি যে ডিটেক্টরটা স্থাপন করব সেটা ছাদ থেকে যে কোনো বিন্দুতে আমি যদি সেটা মেজার করি, সেই ক্ষেত্রে 0.7 গুণ স্পেসিং দূরত্বের মধ্যে থাকতে হবে, এর বাইরে গেলে চলবে না। আচ্ছা, 2 নম্বরে যে বিষয়টি আছে এখানে সেটা হচ্ছে যে ছাদের উচ্চতা যদি 40 ফিটের বেশি হয় সেক্ষেত্রে কি করব। 40 ফিটের যদি বেশি হয় সেক্ষেত্রে পারফরমেন্স বেস ডিজাইন, এক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্পেসিং প্রযোজ্য হবে না। আমাদের স্ট্যান্ডার্ড স্পেসিং কত? যে 40 ফুট পর্যন্ত হলে 30 ফুট দূরত্ব আমরা যেতে পারবো, কিন্তু এখানে সে স্ট্যান্ডার্ডটা থাকবে না। এর পরবর্তীতে কি হবে? পারফরমেন্স বেস ডিজাইন পদ্ধতি ব্যবহার করতে হবে, যা ভবনের ধরন, বায়ু প্রবাহ, তাপমাত্রা, ধোঁয়ার গতিবিধি ইত্যাদি বিবেচনা করে ডিটেক্টরের সঠিক অবস্থান ও সংখ্যা নির্ধারণ করতে হবে। অর্থাৎ এখানে বলছে যে যেই রুমগুলোতে বায়ু প্রবাহ একটু বেশি আছে অথবা তাপমাত্রার দিক থেকে একটু বেশি বা ধোঁয়ার গতিবেগ যদি বেশি হয়, সেক্ষেত্রে এই দূরত্বটা কমে যেতে পারে। ওকে, তাহলে আমরা ডিটেক্টর সম্পর্কে যেই স্পেসিংটা সেটা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এছাড়াও কিছু অতিরিক্ত বিষয় আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে বলছে NFPA 72, সেটা হচ্ছে যে সিলিং টাইপ। সিলিং টাইপ যদি বিম বা জয়েস্ট যুক্ত সিলিং এর ক্ষেত্রে স্পেসিং সমন্বয় প্রয়োজন হতে পারে, কম বা বেশি হতে পারে। আর বায়ু প্রবাহের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। উচ্চ বায়ু প্রবাহযুক্ত এলাকায় ডিটেক্টরের সংবেদনশীলতা ও অবস্থান নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের ডিটেকশনের ফুল একটা স্লাইড আমার কাছে আছে, যেটা হচ্ছে যে A to Z NFPA গাইডলাইন যেগুলো আছে, সেখানে আমরা দেখেছি যে বায়ু প্রবাহ যেমন আমাদের যে মানে হ্যাভাক যে সিস্টেমটা রয়েছে, সেন্ট্রাল এসির যেই পয়েন্টগুলা যে দিক দিয়ে এয়ারটা আসে বা এয়ারটা টানে, সেই দিক দিয়ে যখন আমরা সেখানে বায়ু প্রবাহের চাপটা অনেক বেশি থাকে, সেখানে ডিটেক্টর কিভাবে কি ইনস্টলেশন করতে হবে সেটা সেখানে দেখানো হয়েছে। তো এইখানে যে বিষয়টা বলা হয়েছে যে বায়ু প্রবাহ যেখানে কম বা বেশি, সেই জায়গাগুলোতে ডিটেক্টর যখন আমি ইনস্টলেশন করব, সেই জায়গাগুলো আমাকে কি করতে হবে? সংবেদনশীলতার সাথে দেখতে হবে। সেটা আমরা যে 30 ফিট নিব সেটার ক্ষেত্রে স্পেসিংটা কম হতে পারে, কিংবা যেই বায়ু প্রবাহ যে দিক দিয়ে হয় সে দিক থেকে যে কতটুকু দূরত্ব আমাকে মেনটেন করতে হবে সেটার গাইডলাইন আমাদের আছে এখানে। সেটা বলা হয়েছে যে এই বিষয়গুলো আমাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। এটা NFPA 72 2025 সংস্করণ ধারা 17.7.4.2.3.1 থেকে নেওয়া হয়েছে এই রেফারেন্সটা। আচ্ছা, এইখানে জাস্ট আজকে আমি শুধুমাত্র স্মোক ডিটেক্টরটা নিয়ে কথা বললাম। আমাদের হিট ডিটেক্টরেরও স্পেসিং আছে এবং এর উচ্চতা, হাইট, ওয়েট এটারও আছে। আমি জাস্ট এখানে শুধুমাত্র ডেমো হিসাবে শুধু স্মোক ডিটেক্টরের গাইডলাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই পর্যায়ে আমি আরেকটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ফায়ার প্রোটেকশন সিস্টেমের যে আমাদের যে ফায়ার পাম্প থাকে, এই ফায়ার পাম্পে অ্যান্টি ভোর্টেক্স প্লেট নামে একটা ডিভাইস আমরা ইনস্টলেশন করে থাকি। সেটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি দেখা গেছে যে আমি বেশ কয়েকটা ফ্যাক্টরি সার্ভে করার আমার অভিজ্ঞতা হয়েছে। তো অনেক ফ্যাক্টরিতে আমি এই অ্যান্টি ভোর্টেক্স প্লেটটা পাই নাই। অনেক ফ্যাক্টরিতে ধরেন 10টার মধ্যে হয়তো 2টাতে পাই নাই, এরকম হয়েছে আমার অভিজ্ঞতা। তো
তো অ্যান্টিবায়োটিক্স প্লেটটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন আমাদের এই অ্যান্টিবায়োটিক্স প্লেটটা যদি না দেই, দেন হচ্ছে যে পানি তো আসলে যখন একটা পাইপের ভিতর দিয়ে ঢোকে তখন হচ্ছে যে একটা ঘূর্ণায়মান হয় এবং ফাপারিং তৈরি হয়। তখন হচ্ছে যে পাম্পের ভিতরে হাওয়া বা বাতাস ঢুকতে পারে, এমনকি পাম্পের যে আমাদের ইমপ্লেয়ার আছে সেই ইমপ্লেয়ারটা ক্ষতিগ্রস্ত হতে পারে যদি পানি না যেয়ে যদি সরাসরি এমনি ঘুরতে থাকে, তখন কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য এই অ্যান্টিবায়োটিক্স প্লেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই অ্যান্টিবায়োটিক্স প্লেট সম্পর্কে অ্যাকর্ডিং টু এনএফপিএ 20 থেকে 22 থেকে কিছু গাইডলাইন আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের দেখেন চিত্রের মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করেছি যে অ্যান্টিবায়োটিক্স প্লেটের সাইজটা কেমন হয়। এখানে একটা ফ্লান্স দেওয়া আছে, আর এটা হচ্ছে পাইপের ডায়া, যেটা আমরা যে পাইপটা এখানে নিয়েছি সেটা ডায়া। এরপরে অ্যান্টিবায়োটিক্স প্লেট মিনিমাম 2D বলা হয়েছে এখানে। আর এটার যে কতটুকু ক্যাপাসিটি বা মানে কতটুকু দেওয়া আছে সেই ইয়াটা আমরা আস্তে আস্তে দেখি আর কি। ডাইমেনশন অফ অ্যান্টিবায়োটিক্স প্লেট। অ্যান্টিবায়োটিক্স প্লেট এর পরিমাণ। এই অ্যাসেম্বলি বা সেটআপটি একটি অনুভূমিক হরিজন্টাল স্টিল প্লেট দিয়ে তৈরি হতে হবে। এখানে স্পষ্ট যেটা বলা আছে যেটা হচ্ছে যে স্টিল প্লেট দিয়ে তৈরি করতে হবে, অনুভূমিক মানে হরিজন্টালি। এর প্রধান মাপকাঠিগুলো নিচে দেওয়া হলো। এর মধ্যে আমরা 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লেটের দৈর্ঘ্য প্রস্থ। প্লেটটি আউটলেট পাইপের ব্যাসের মানে ডায়ামিটার অন্তত কি হতে হবে, 2 গুণ বড় হতে হবে। কার? পাইপের ব্যাসের। আমার যে পাইপ থাকবে সেই পাইপের কত হতে হবে, 2 গুণ বড় হতে হবে। অর্থাৎ পাইপের ডায়ামিটার যদি ডি হয় তবে প্লেটের মাপ হবে অন্তত 2D, মানে 2 গুণ হলে কি হবে, ডির সামনে 2D হবে আর কি। এটা কিন্তু অটোক্যাডের 2D 3D না, এটা হচ্ছে জাস্ট এখানে বলা হয়েছে যে ব্যাসের কথা বলা হয়েছে। 2 গুণ হলে 2 গুণ যদি হয় তাহলে ডি হলে তাহলে এর 2D হবে আর কি, 2 গুণ হবে। এরপর হচ্ছে বসানোর স্থান। এটি একটি এলবো ফিটিং এর উপর স্থাপন করা হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা একটা এলবো ফিটিং। এই এলবো ফিটিং এর সাথে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যান্টিবায়োটিক্স প্লেটটা সেটা কিন্তু আমাদেরকে বসানো হয়। এখন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, সহজ উদাহরণ। যদি আপনার আউটলেটের প্লেটটি 4 ইঞ্চির বেশি হয় তবে অ্যান্টিবায়োটিক্সটি 4x2 অর্থাৎ 8 ইঞ্চি চওড়া হতে হবে। একেবারে সহজ ভাষায় এখানে বোঝানো হয়েছে যে যদি আমার 4 ইঞ্চি ব্যাসের কোনো পাইপ হয় সেক্ষেত্রে আমার অ্যান্টিবায়োটিক্স প্লেটটা হতে হবে 4 ইঞ্চি চওড়া, 8 ইঞ্চি চওড়া আর কি। এরপর হচ্ছে কমন সাইজ অফ অ্যান্টিবায়োটিক্স প্লেট। অ্যান্টিবায়োটিক্স প্লেটের স্ট্যান্ডার্ড সাইজ। আমরা কত সাইজের অ্যান্টিবায়োটিক্স আসলে আমরা স্ট্যান্ডার্ড ধরি সেটা হচ্ছে ফায়ার পাম্পের সাকশন পাইপের ক্ষেত্রে 48 ইন্টু 48 ইঞ্চি অর্থাৎ 48 ইঞ্চি ইন্টু 48 ইঞ্চি সাইজের অ্যান্টিবায়োটিক্স প্লেটকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয়। এর কারণগুলো কি? এর কারণগুলো হচ্ছে সর্বজনীন ব্যবহার। এই সাইজটি প্রায় সব ধরনের ফায়ার পাম্প সাকশন পাইপের জন্য উপযুক্ত এবং কার্যকর। সর্বজনীন ব্যবহার হয় আর কি এই অ্যান্টিবায়োটিক্স প্লেটটি। নিরাপত্তা নিশ্চিত করা। বড় সাইজের প্লেট পানির ঘূর্ণায়ন প্রতিরোধে বেশি কার্যকর, যা পাম্পের ভেতরে বাতাস ঢোকা বন্ধ করে এবং পাম্পকে ক্যাভিটেশন থেকে রক্ষা করে। এনএফপি স্ট্যান্ডার্ড। এটি ডিজাইন করার সময় পাইপের ব্যাসের অন্তত দ্বিগুণ, আমরা যেটা আগেই বলেছি দ্বিগুণ হওয়ার নিয়ম থাকলেও 48 ইঞ্চি সাইজে ব্যবহার করলে ছোট বড় সব পাইপের বাড়তি নিরাপত্তা পাওয়া যায়। তাহলে আমরা আগের যে গুণটা দেখলাম যে আমাদের যে অ্যান্টিবায়োটিক্স প্লেটটা হতে হবে যে 2D মানে 2 গুণ হতে হবে, এখানে কিন্তু জিনিসটা শিথিল করা হয়েছে এবং স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু এখানে উল্লেখ করা আছে যে আমরা কত ধরনের সাইজ আমরা এই অ্যান্টিবায়োটিক্স প্লেটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে 48 ইন্টু 48 ইঞ্চি সাইজের পাইপ আমরা ব্যবহার করতে পারবো। এরপরে ইনস্টলেশন ডাইমেনশন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেটা হচ্ছে প্লেটটি ট্যাঙ্কের তলা থেকে কতটুকু উঁচুতে বসাতে হবে। এটা কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে প্রশ্ন করে।
ফায়ার সেফটি যখন ইন্টারভিউগুলো হয় অনেক ক্ষেত্রে দেখা যায় কমপ্লায়েন্স রিলেটেড বা এইচআর অ্যাডমিন রিলেটেড প্রশ্নগুলো বেশি করে, আর যেখানে 100% ফায়ারটাকে প্রায়োরিটি দিয়ে প্রশ্ন করে সেখানে অনেক ডিটেকশন, প্রোটেকশন, ফায়ার ডোর এই রিলেটেড কোশ্চেনগুলো করে থাকে আমরা জানি। তো এই ক্ষেত্রে পাম্পের ক্ষেত্রে এই একটা কোশ্চেন অনেক জায়গায় করে। ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, এর মধ্যে আমি 2 জায়গায় আমাকে এই প্রশ্নটা করেছিল যে পাম্পের একটা অংশের নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক্স প্লেট, এটা কোথায় থাকে। এরপরে হচ্ছে যে এটা আসলে কিভাবে ইনস্টলেশন করতে হয় বা এটার ডিটেলস সম্পর্কে আমাকে জানতে চাইছিল যে আসলে এটা আমি জানি কিনা। তো এইটাও এইভাবে বলে যে এই যে অ্যান্টিবায়োটিক্স প্লেটটি ট্যাঙ্কের তলা থেকে কতটুকু উঁচুতে বসাতে হবে। এটা কিন্তু আমাদের দেখেন NFPA 22 সুন্দরভাবে কিন্তু একটা ব্যাখ্যা দিয়ে দিছে, যেটা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক্স প্লেটটা বসানোর নিয়ম হচ্ছে ডিসচার্জ পাইপের ব্যাসের অর্ধেক, অর্থাৎ আমরা যেটা বললাম 152 মিলিমিটার 6 ইঞ্চি, এই দুইটির মধ্যে যে মাপটি বেশি হচ্ছে হবে সেই দূরত্বে প্লেটটি স্থাপন করতে হবে। তাহলে এখানে 2টা মাপ পাইছি আমরা, সেটা হচ্ছে পাইপের ডায়ামিটারের অর্ধেক অথবা হচ্ছে 6 ইঞ্চি, এটার মধ্যে যেটা বেশি সেই দূরত্বটি এই প্লেটটি স্থাপন করতে হবে। অর্থাৎ আমরা দেখেছি যে অনেক থার্ড পার্টি আছে, আমি কয়েকটা পাম্প যখন বসায় আমি নিজে ছিলাম, সেখানে এই 6 ইঞ্চিটাই বেশি ফলো করা হয়, এই 6 ইঞ্চিটাই বেশি ফলো করা হয়। কেন এই নির্দিষ্ট উচ্চতা প্রয়োজন? অর্থাৎ আমরা যে অ্যান্টিবায়োটিক্স প্লেটটা 6 ইঞ্চি উপরে বসাই, মানে আমাদের যে বটম যেটা, এটা হচ্ছে ফ্লোর, এই ফ্লোরের 6 ইঞ্চি জায়গা গ্যাপ রেখে এইখানে হচ্ছে অ্যান্টিবায়োটিক্স প্লেটটা বসানো হয়। এটা কেন এই 6 ইঞ্চি উপরে বসানো হয়? এর কারণ হচ্ছে পানি প্রবাহ। প্লেটটি খুব নিচে হলে পানি পর্যন্ত জায়গা পাবে না, আবার খুব উপরে হলে এটি ঘূর্ণায়ন থামতে পারবে না। এয়ার পকেট রোধ। সঠিক উচ্চতায় থাকলে পাম্পের বাতাস ঢোকার সম্ভাবনা থাকে না, যা পাম্পের আয়ু বাড়ায়। অর্থাৎ যদি পাম্পের ভিতরে যদি বায়ু ঢুকতে পারে কোনোভাবে, তাহলে কিন্তু পাম্প শেষ আপনার। সেই ক্ষেত্রে আমাদেরকে এই 6 ইঞ্চি উচ্চতায় আমাদের অ্যান্টিবায়োটিক্স প্লেটটা আমাদেরকে ইনস্টলেশন করতে হবে। এইটা রেফারেন্স হচ্ছে NFPA 22 2023 এডিশন থেকে সেকশন 14.2.13। এখানে আরো কয়েকটা সেকশন দেওয়া আছে, আমাদের যে গাইডলাইনগুলো সেইগুলোর রেফারেন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখানে একটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম যে আমাদের 2 গুণ বড় নিতে হবে এবং এটার স্ট্যান্ডার্ড সাইজ 48 ইঞ্চি আমরা পেয়েছি। এরপর হচ্ছে যে এটা আমরা কোথায় ইনস্টলেশন করব, এটা হচ্ছে যে আমাদের যে ফ্লোর আছে, ফ্লোর থেকে 6 ইঞ্চি উপরে আমাদের এই অ্যান্টিবায়োটিক্স প্লেটটা ইনস্টলেশন করতে হয়। তো আমাদের অ্যান্টিবায়োটিক্স প্লেট সম্পর্কে এই ছিল একটা গাইডলাইন। তো আমি পরবর্তী স্লাইডে যেতে চাচ্ছি। বলতে অ্যান্টিবায়োটিক্স প্লেটটা কি রিজার্ভারের ভিতরে থাকে না বাইরে? এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আমার রিজার্ভার, এটা হচ্ছে পুরাটাই আমার রিজার্ভার। হ্যাঁ, এটা রিজার্ভার, এটা হচ্ছে আমার এইখানে ধরেন পাম্প। হ্যাঁ, এই রিজার্ভারের ভিতরে আমাকে এই অ্যান্টিবায়োটিক্স প্লেটটা ইনস্টলেশন করতে হবে। কিভাবে করতে হবে এই গাইডলাইন নিয়েই এতক্ষণ আলোচনা করলাম আর কি। গাইডলাইনটা বুঝি কিন্তু প্রথমে বুঝি নাই যে আসলে এটা ভিতরে না বাইরে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি, সেটা হচ্ছে ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম কল পয়েন্ট নিয়ে। আমাদের ফায়ার ডিটেকশন সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, সেটা হচ্ছে ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম কল পয়েন্ট। আমরা এটাকে MCP নামে বলে থাকি। এই গাইডলাইনটা NFPA 72 সেকশন 17.14 থেকে এই গাইডলাইনটা নেওয়া হয়েছে। তো এখানে ম্যানুয়াল কল পয়েন্টের একটা ধারণা দেওয়া হয়েছে যে ম্যানুয়াল কল পয়েন্ট হচ্ছে এমন একটি হাত চালিত ডিভাইস যা ব্যবহারকারী নিজে চাপ দিয়ে প্রেস করে অ্যালার্ম সক্রিয় করতে পারে। অর্থাৎ হচ্ছে যে আমাদের যখন অটোমেটিক ডিটেকশন সিস্টেম আগুন শনাক্ত করতে ব্যর্থ হয়, অর্থাৎ আমার সিস্টেম এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স একটা সিস্টেম, সেখানে ব্যর্থ হতেই পারে যে কোনো কারণে, এর বিভিন্ন কারণ হতে পারে। সেই কারণে যদি আমার ডিটেকশন সিস্টেমটা ব্যর্থ হয়
বা অ্যালার্ম বাজতে সময় নেয়, সেক্ষেত্রে যদি আমরা ফিজিক্যালি আগুন দেখি এবং আগুন দেখার সাথে সাথে যদি সবাইকে সতর্ক করতে চাই, দেন হচ্ছে যে আমরা কি করব, এই ম্যানুয়াল কল পয়েন্ট যেটা এমসিপি সেটাকে পুল ডাউন করব। এটা বিভিন্ন জায়গায় আমরা স্থাপন করি। এর মধ্যে এক্সিট ডোরের পাশে আমরা এইটা ম্যানুয়াল কল পয়েন্টটা বেশি ইনস্টলেশন করে থাকি। এক্সিট ডোরের পাশে যেখান দিয়ে আমরা বের হব, দেন সেইখানে আমরা এক্সিট ডোরটা ব্যবহার করি। কারণ হচ্ছে যে অগ্নি দুর্ঘটনা যদি ডিটেকশন সিস্টেম, অগ্নি দুর্ঘটনা ধোঁয়া পেলে যখন ডিটেকশন সিস্টেম অটোমেটিকলি সক্রিয় হবে, তখন এটা দরকার নাই। আর যদি অগ্নি দুর্ঘটনা ডিটেকশন সিস্টেম অ্যাক্টিভ না হয়, দেন হচ্ছে আমি যখন দেখব, দেখার পরে হচ্ছে আমি বের হব, নিজে বের হব, এবং যাতে সবাই বের হতে পারে, সবাই যাতে আগুন থেকে বাঁচতে পারে, এই জন্য এক্সিট ডোরের পাশে আমাদের এই অ্যালার্মটা দেওয়া থাকে, সেটা প্রেস করে আমি বের হব। এরপরে সিঁড়ির মুখে থাকে কারখানা, অফিস বা স্কুল যেগুলো আছে, স্কুলের দ্বারপথেও আমাদের এই ডিটেকশন সিস্টেমরা আমরা ইনস্টলেশন করে থাকি। তবে এইখানে আর একটা গাইডলাইন আছে, সেটা হচ্ছে যে আমি এখানে শেয়ার করি নাই। সেটা হচ্ছে যে একটি কল পয়েন্ট থেকে আরেকটি কল পয়েন্ট যদি 50 মিটারের বেশি দূরত্ব অবলম্বন করে, সেই ক্ষেত্রে হচ্ছে যে যদি এক এক্সিট থেকে আরেক এক্সিট 50 মিটারের বেশি হয়, সেক্ষেত্রে মাঝখানে আরেকটা আমাদের কল পয়েন্ট দেওয়ার নিয়ম রয়েছে। আচ্ছা, কল পয়েন্ট আসলে মার্কেটে এখন বিভিন্ন ধরনের কল পয়েন্ট পাওয়া যাচ্ছে। এর মধ্যে আমরা ব্রেক গ্লাস টাইপটা অনেক আগে ব্যবহার করতাম। এখন মূলত ব্রেক গ্লাসটা হচ্ছে টেক্সটাইল ফ্যাক্টরি যেগুলো আছে, এগুলাতে মোটামুটি অনেক জায়গায় আছে। তাছাড়া মূলত পুল টাইপ যেটা, বিশেষ করে সিমপ্লেক্সের এই অ্যালার্মটা খুবই জনপ্রিয়, এটা সিমপ্লেক্সে ব্যবহার করা হয়। এছাড়া পুশ টাইপও আছে, এটাও একটু ব্যাকডেটেড, বলতে আগে এটা ব্যবহার হতো, এখন খুব একটা হয় না। এই পুল টাইপটা আরো একটু আপডেট হয়েছে, সেটা হচ্ছে পুশ করা যায় এবং পুল ডাউন করা যায়, দুইটা ডিভাইসই একসাথে দেয়া আছে। এটা পুশ করলেও বাজবে অথবা পুল ডাউন করলেও কিন্তু এটা বেজে উঠবে। অর্থাৎ এই টাইপের ফায়ার অ্যালার্ম সিস্টেমটা আমাদের এখন পাওয়া যায়, যেটা এমসিপি। আচ্ছা, এই এমসিপি নিয়ে এখন কিছু গাইডলাইন আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে হাইট ফ্রম ফ্লোর টু কল পয়েন্ট, আমাদের যে কল পয়েন্টটা আমরা ব্যবহার করব সেটা ফ্লোর থেকে কতটুকু উচ্চতায় আমরা ইনস্টলেশন করতে পারবো, এটার গাইডলাইনটা কি আসলে? এইটার গাইডলাইন হচ্ছে যে এই ম্যানুয়াল কল পয়েন্টটা আমরা স্থাপনের উচ্চতা ধরবো কত, সর্বনিম্ন হচ্ছে 42 ইঞ্চি, অর্থাৎ 1.07 মিটার। 42 ইঞ্চি সর্বনিম্ন, এটা হচ্ছে মিনিমাম। 42 ইঞ্চিতে আমরা ইনস্টলেশন করতে পারবো। আর ম্যাক্সিমাম কত পারবো, এটা হচ্ছে 48 ইঞ্চি। 48 ইঞ্চির উপরে যেতে পারবো না, এবং 42 ইঞ্চির নিচে আমি এটা ইনস্টলেশন করতে পারবো না। কেন? একজন মানুষের ম্যান হাইট যেটা, সেটা 42 থেকে 48-এর মধ্যেই হয়। একজন মানুষ যাতে সহজেই এই কল পয়েন্টটা প্রেস করতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে 42 অথবা 48 ইঞ্চির মধ্যে আমাদেরকে এই কল পয়েন্টটা ইনস্টলেশন করতে হবে। এবার আসি ডিস্টেন্স ফ্রম দি এক্সিট ডোর। এখন এই কল পয়েন্টটা আমি ফ্লোরের যদি যে কোনো জায়গায় প্লেসমেন্ট করি, সেক্ষেত্রে 42 থেকে 48 ইঞ্চিতে স্থাপন করলাম। কিন্তু আমরা যদি ফায়ার ডোরের কাছে বা আমাদের যে ডোরগুলা থাকে, এই ডোরের কাছে যদি আমি এই কল পয়েন্টটা ইনস্টলেশন করি, তাহলে ডোর থেকে কতটুক দূরত্বে আমি এই কল পয়েন্টটা ইনস্টলেশন করব, সেটার বিষয়ে স্পেসিফিক বলে দিছে যে ম্যাক্সিমাম 5 ফিট 1.5 মিটার ফ্রম দি ডোর ওপেনিং। আমাদের যে দরজা, সেই দরজার 5 ফিটের মধ্যে আমাদেরকে এটা ইনস্টলেশন করতে হবে। অনেক ইন্টারভিউতে এই প্রশ্নটা করে যে একটা ফায়ার ডোরের কতটুক জায়গার মধ্যে বা কতটুক দূরত্বের মধ্যে আমাদেরকে কল পয়েন্ট ইনস্টলেশন করতে হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম 5 ফিট। আপনি 4 ফিট, 3 ফিট, 2 ফিট, 1 ফিটের মধ্যেও দিতে পারেন, হ্যাঁ। কিন্তু এখানে বলছে যে আপনি 5 ফিটের দূরে দেয়া যাবে না। কারণ হচ্ছে দরজা থেকে 5 ফিটের দূরে যদি বেশি হয়ে যায়, তাহলে অনেক দূরে হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে 5 ফিটের মধ্যেই ফায়ার ডোরের কাছে আপনাকে এমসিপি, যেটা ম্যানুয়াল কল পয়েন্ট, সেটা ইনস্টলেশন করতে হবে। এখানে আর একটা জিনিস আমি একটু হাইলাইট করব, সেটা হচ্ছে যে এই যে 42 ইঞ্চি এবং 48 ইঞ্চি আমি যে হাইটে লাগালাম, তাহলে এইটা অনেকের একটা প্রশ্ন থেকে যায় যে আমি আসলে এই যে কল পয়েন্টটা, এই কল পয়েন্টটা 42 ইঞ্চি অথবা 48 ইঞ্চি আমি কোথায় থেকে মানে মেজার করব? এটা কি বটম থেকে 48 ইঞ্চি ধরবো,
নাকি এটা টপ থেকে 48 ইঞ্চি বা 42 ইঞ্চি ধরবো, এটা আসলে কোথায় থেকে আমি ধরবো? এখানে প্রশ্নটা যুক্তিসঙ্গত। এইটা আসলে মেজার করতে হবে যে আমাদের যে অপারেটিং পার্ট যেটা রয়েছে, এই যে পুল ডাউন অথবা পুশ, হ্যাঁ, এই জায়গা থেকে মেজার করতে হবে। এইখান থেকে ধরে আমাকে মেজার করতে হবে। যদি আমি 42 ইঞ্চি আমার পারফেক্ট মনে করি যে 42 ইঞ্চিতে আমি দেব, তাহলে এইখান থেকে ধরতে হবে। আর যদি বলি যে না 48 ইঞ্চি আমি দেব, তাহলে এখানে এই পুল ডাউন যে লেখাটা আছে এইখান থেকে মেজার করে আমাকে দিতে হবে। এখানে আর একটা ইম্পর্টেন্ট আমি কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে যে আপনি আপনার ফ্যাক্টরিতে অবশ্যই আপনি যে মাপটা দিবেন, ধরেন 42 ইঞ্চি যদি দেন, সেক্ষেত্রে প্রত্যেকটা কল পয়েন্ট 42 ইঞ্চিতে রাখার চেষ্টা করবেন। আর যদি 48 ইঞ্চি দেন, সেক্ষেত্রে প্রত্যেকটা কল পয়েন্টই আপনাকে 48 ইঞ্চিতে রাখতে হবে। কারণ হচ্ছে যে এটা একটা ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড আপনাকে ফলো করতে হবে। একটা 42 দিলেন, একটা 48 দিলেন, এটা দেখতেও খারাপ দেখা যাবে এবং এটা মানে ইনস্টলেশনের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু আসবে না। আচ্ছা, এবার আসবো আমরা এই ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম কল বক্স যেটা, সেটা ইনস্টলেশনের নির্দেশনা NFPA 72 17.14 থেকে 2025 সংস্করণে কিছু গাইডলাইন আমাদেরকে এখানে শেয়ার করেছে, সেটা যদি আমরা একটু দেখি। সেটা হচ্ছে 1 নম্বরে একটা বিষয় বলছে যে অগ্নি সতর্কীকরণ শুধুমাত্র ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম বক্স ব্যবহার করে ম্যানুয়ালি ট্রিগার করা যাবে। আমাদের যে অগ্নি দুর্ঘটনার যে অগ্নি সতর্ককরণ, যেটা শুধুমাত্র ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম এর বক্স ব্যবহার করতে হবে আমাদের। এছাড়া অন্য কোনো কিছু যদি আমরা ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে আগে থেকে নোটিশ করা থাকতে হবে যে আমাদের ফায়ার অ্যালার্মের শব্দগুলো এরকম, বা আমরা যখন ট্রেনিং করাবো তখন হচ্ছে যে সেগুলো সেভাবে করাতে হবে। তবে শুধুমাত্র আমরা যদি ফায়ার অ্যালার্ম কল পয়েন্ট দিয়ে বা ফায়ার অ্যালার্মের যে শব্দ সেটা যদি সবাইকে পরিচিত করাই, সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু সেটাই বুঝতে পারবে যে এখন অগ্নি দুর্ঘটনা ঘটেছে, আমাদের এখন ইভাকুয়েট করতে হবে। 2 নম্বরে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে ম্যানুয়াল বক্সগুলো লাল রঙের হতে হবে, যদি না এমন স্থানে থাকে যেখানে লাল রং ব্যবহার নিষেধ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে ম্যানুয়াল কল বক্সগুলো আমাদের লাল রঙেরই হয় বেসিক্যালি। তবে আপনার ফ্যাক্টরিতে এরকম কিছু সেনসিটিভ জায়গা থাকতে পারে যে সেখানে লাল রং ব্যবহার করা নিষেধ, লাল রং ব্যবহার করা যাবে না, এরকম কোনো সেনসিটিভ জায়গা থাকতেও পারে। যদি এরকম না হয়, সেক্ষেত্রে আপনাকে লাল রঙই ব্যবহার করতে হবে। কারণ আমরা সবাই জানি যে আমাদের কল পয়েন্টটা লাল রঙেরই হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি কোনো নোটিশ ছাড়া, লাল রং ছাড়া যদি অন্য কোনো কল পয়েন্ট সেখানে লাগান, তাহলে অনেকে আছে যে না জেনেও কল পয়েন্ট কিন্তু বাজাতে পারবে না। কারণ হচ্ছে যে তারা বুঝতে পারবে না যে এটা কল পয়েন্ট নাকি অন্য কিছু। এরপর আছে অগ্নি সতর্কীকরণ ব্যতীত অন্য উদ্দেশ্যে ব্যবহৃত ম্যানুয়াল পুল স্টেশনগুলো অবশ্যই সুস্পষ্ট লেবেল সহ এবং অন্য রঙের চিহ্নিত হতে হবে। এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে আমাদের অগ্নি সতর্কীকরণ ব্যতীত, মানে আগুন লাগছে এই সংকেত ছাড়া যদি আমি অন্য কোথাও এই ম্যানুয়াল কল পয়েন্টটা ব্যবহার করতে চাই, অন্য কোনো কাজে আমার মেশিনারিজ কোনো পার্টস বা কোনো কিছু যদি ব্যবহার করার জন্য চাই, এই কল পয়েন্টটা দিয়ে আমি যদি ভিন্ন কোনো উদ্দেশ্য নিতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এই কল পয়েন্টটা যেখানে লাগাবো, আমি কোনো মেশিনের সুইচ বা যে কোনো কিছুর জন্য যদি লাগাই, তাহলে সেখানে স্পষ্টভাবে আমার লেখা থাকতে হবে যে এটা ফায়ার অ্যালার্মের জন্য না, এটা আমি অমুক মেশিনের এটা সুইচ হিসেবে ব্যবহার করতেছি, এরকম স্পষ্ট লেবেল সহ লাগাতে হবে। এবং আরেকটা বিষয় বলছে যে অন্য রঙের চিহ্নিত হতে হবে। আপনি যদি কল পয়েন্টের হচ্ছে আমরা লাল রং জানি, সেটা হচ্ছে অন্য কালার করে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। যদি আপনার খুব বেশি প্রয়োজন হয় যে সেটা ছাড়া হচ্ছেই না, সেক্ষেত্রে আপনি কালার কোডটা চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারবেন। সেখানে স্পষ্ট লেবেল সহ থাকতে হবে। এবারে ম্যানুয়াল বক্স অবশ্যই বিপরীত রঙের পটভূমিতে স্থাপন করতে হবে যাতে সহজে চোখে পড়ে। আমাদের যে ম্যানুয়াল কল বক্সগুলো আছে অবশ্যই বিপরীত রঙের পটভূমি, যেমন হচ্ছে আমার যে ফ্লোরটা থাকবে, আমরা দেয়ালে লাগাই বা বিমে লাগাই, তো আমরা সাধারণত সেখানে সাদা রং করি বা সাদা রঙই বেশিরভাগ করে থাকি। তো কল পয়েন্ট যদি সাদা রঙের করে ফেলি তাহলে কিন্তু সেটা দেখতে অসুবিধা হবে। অথবা আমাদের কল পয়েন্টটা হচ্ছে লাল রঙের,
তো আমরা ফ্লোরের বা দেয়ালের রং যদি লাল রং করে ফেলি তাহলে কিন্তু এই কল পয়েন্টটা কিন্তু সহজেই চোখে পড়বে না আমাদের। সেই জন্য এখানে বলছে যে আমি যেখানে কল পয়েন্টটা ইনস্টলেশন করব তার পটভূমিটা আমাকে কি করতে হবে, বিপরীতমুখী রঙের হতে হবে, তাহলে কল পয়েন্টটা আমাদের সহজেই চোখে পড়বে। এরপর হচ্ছে গার্ড সিগন্যালিং স্টেশন এর সাথে একত্রে স্থাপন করতে হবে। এটা হচ্ছে যে আমরা যে সমস্ত সেকশনগুলো গার্ড সিগন্যালের মধ্যে থাকে সেই জায়গাগুলোতে যদি আমরা কল পয়েন্টটা ইনস্টলেশন করতে পারি তাহলে কিন্তু সহজেই তারা কিন্তু কল পয়েন্টটা বাজিয়ে দিতে পারবে। এরপর প্রতিটি বক্স অবশ্যই শক্তভাবে সংযুক্ত রাখতে হবে। অনেক জায়গায় দেখা যায়, অনেক ফ্যাক্টরিতে আছে যে কল পয়েন্টগুলো এমনভাবে লাগানো, যেমন এটা একটা কল বক্স, এখান দিয়ে ওয়ারিং আসছে, এখানে একটা কল পয়েন্ট, তো এইটা জাস্ট এইখানে একটা যে কোনো একটা লোহা বা তার কাটা দিয়ে লাগায় থাকে, আর এই জায়গাটা পুরা মানে লড়বড়ে অবস্থায় থাকে। হ্যাঁ, তো এইরকম থাকা যাবে না। অবশ্যই সেটা কি করতে হবে, প্রতিটি বক্সের এখানে দেখবেন নাট বোল্ট লাগানোর কিছু জায়গা আছে, স্ক্রু টাইপের, তো সেগুলোতে শক্তভাবে ওয়ালের সাথে ফ্লোরের সাথে আমরা সংযুক্ত করে রাখবো, যাতে যখন আমাদের ইমার্জেন্সি মোমেন্ট হবে তখন যাতে এটা টান দিলে যাতে বেজে ওঠে। এমন না যে এটা টান দেওয়ার সাথে সাথে হাতে চলে আসতেছে, এরকম হওয়া যাবে না, তখন কিন্তু আমাদের সেফটি কাজে বাধা পড়বে। আচ্ছা, স্থাপনের উচ্চতা আমরা এর আগে আলোচনা করে ফেলেছি। এরপরে যে বিষয়টি লেখা আছে যে বক্সগুলো খোলা, দৃশ্যমান ও সহজপ্রাপ্য স্থানে স্থাপন করতে হবে। আমাদের বক্সগুলো যাতে অবশ্যই এমন একটা জায়গায় আমরা ইনস্টলেশন করি যেখানে একেবারে সহজেই আমরা বক্সের কাছে যেতে পারি এবং দৃশ্যমান খোলা জায়গা আমাদেরকে রাখতে হবে। প্রতিটি ফ্লোরের এক্সিট পয়েন্ট দরজার মুখ থেকে 60 ইঞ্চি অর্থাৎ 1.52 মিটার এর মধ্যে স্থাপন করতে হবে। আমাদের যে কল পয়েন্টগুলো থাকবে এর মধ্যেই আমাদের ইনস্টলেশন করতে হবে। আমি লাস্ট ফায়ার অ্যালার্ম কল পয়েন্ট সম্পর্কে আরেকটা টপিক আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে আমাদের ফায়ার অ্যালার্ম কল পয়েন্ট আমরা সাধারণত সিঙ্গেল ডোরের ক্ষেত্রে বা সিঙ্গেল ওপেনিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো এরকম অনেক টেক্সটাইল ফ্যাক্টরি বা যেগুলো বড় বড় অ্যাপার্টমেন্ট থাকে সেইগুলা ক্ষেত্রে অনেক বড় বড় ওপেনিং থাকে, গ্রুপ ওপেনিং বলে, যেখানে এখানে দেখেন 1 2 3 4 5 6টা দরজার সংমিশ্রণ আছে। এখানে ধরেন যে এরকম বড় যদি ওপেনিং এর আমার দরকার হয় সেক্ষেত্রে আমাদের কি গাইডলাইন আছে। তো সেই ক্ষেত্রে গাইডলাইন হচ্ছে যে আমার এই ওপেনিংটা যদি 40 ফিট অর্থাৎ 12.2 মিটার বা তার চেয়ে বেশি বা বড় খোলা জায়গায় থাকে, আমার গ্রুপ ওপেনিং থাকে, যদি বড় খোলা জায়গা হয় সেক্ষেত্রে উভয় পাশে একটি করে কল বক্স বসাতে হবে, প্রতিটি 60 ইঞ্চির মধ্যে অবশ্যই রাখতে হবে। তো এখানে চিত্রের মাধ্যমে চিত্রটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার এই যে দরজা, এই দরজাটা কত 40 ফিটের চেয়েও বড়, এত বড় একটা গ্রুপ ওপেনিং আমার। তো গ্রুপ ওপেনিং এর আমার সেক্ষেত্রে কি করতে হবে, ডান পাশে একটা কল পয়েন্ট দিতে হবে এবং বাম পাশে একটা কল পয়েন্ট দিতে হবে। এর কারণ কি, এর কারণ হচ্ছে যে আমি ধরেন সাপোজ মানে বাম পাশ দিয়ে যদি বের হই সেক্ষেত্রে আমার বাম পাশে যাতে একটা কল পয়েন্ট থাকে, আমি সহজে যাতে এটা প্রেস করতে পারি। ডান পাশ দিয়ে বের হলে যাতে ডান পাশের একটা কল পয়েন্ট আমি সহজে প্রেস করে বের হতে পারি। এখন ধরেন সে একটা ইনসিডেন্টের সময় আমি ডান পাশ দিয়ে বের হচ্ছি, তো আমার কল পয়েন্ট কাছে নাই, আমার কল পয়েন্ট অনেক দূরে। সেক্ষেত্রে আমি কি চিন্তা করবো যে আগুন থেকে বাঁচার জন্য কল পয়েন্ট না চাপ দিয়ে আমি বের হয়ে যাই, তখন কিন্তু এত দূর এসে এই 40 ফিট জায়গা পার হয়ে এসে কিন্তু কল পয়েন্ট চাপ দেওয়াটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আমাদেরকে এনএফপিএ স্পেসিফিক ভাবে বলে দিয়েছে যে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, গ্রুপ ওপেনিং যদি হয় এবং এর যদি দূরত্ব যদি 40 ফিট হয় সেক্ষেত্রে দুই পাশে দুইটা আমাদের কল পয়েন্ট ইনস্টলেশন করতে হবে। আচ্ছা, এই ছিল আমার আজকের শর্ট টপিক ফায়ার অ্যালার্ম কল পয়েন্ট সম্পর্কে আলোচনা। যদি আমার এই টপিকের মধ্যে টপিক রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে বা বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জাস্ট ইনফর্ম করতে পারেন। আমি একটু সংক্ষিপ্তভাবে এটা এখানে বলে দেই। অনেক এখানে পার্টিসিপেন্ট আছে, আমার অনেক সিনিয়র লোক আছে, আমি যাদের কাছ থেকে ধরতে পারেন ফায়ারটা শিখছি এরকম লেভেলের লোক আছে অনেকে। তো বেসিক্যালি আমি আসলে একটা ট্রেনিং সেশন করাই আর কি। আমি বেশ কিছুদিন থেকে এই সেশনের পক্ষে আছি আমার ক্যারিয়ার থেকে। তো আমি এখানে ফায়ারের একটা ফুল কোর্স করাই। সেটা হচ্ছে যে আমাদের এখানে
ফায়ার ডিটেকশন, প্রোটেকশন, স্ট্যান্ড পাইপ, আমার অনেকগুলা স্লাইড আছে। হচ্ছে যে দেখেন আমাদের এই প্রোটেকশন আপনার কি কোনো ট্রেনিং সেন্টার আছে? সরি আপনার কি কোনো ট্রেনিং সেন্টার আছে? অ্যাকচুয়ালি ট্রেনিং এর কোর্স করিয়ে থাকেন এরকম কিছু? আমার হচ্ছে যে একটা ফায়ার সেফটি জবস একটা পেজ আছে, হ্যাঁ, ফায়ার সেফটি জবস একটা পেজ আছে। সেই পেজের মাধ্যমে আমি আসলে হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থাকে সেগুলো আসলে শেয়ার করার চেষ্টা করি। তো এইগুলাই আসলে আমি একটু একসাথে করছি। ধরেন যে এনএফপিএ, বিএনবিসি এবং বিভিন্ন ধরনের যে অডিট, যেমন এই যে আরএসসি যেটা, হ্যাঁ, এই যে আরএসসি যে বিভিন্ন ধরনের অডিটের ক্যাপগুলা দেয়, নিরাপনের যে ক্যাপগুলা দেয়, এবং এটা হচ্ছে ইনস্টলেশনের যতগুলা রিকোয়ারমেন্ট আছে আমাদের ডিটেকশনের উপরে ডিটেকশন বসানোর যে প্রয়োজনীয় অবস্থান সেটা, এরপর আছে ডিটেকশনের যতগুলা ডিভাইস আছে তার যে স্পেসিং, হ্যাঁ, ডিটেক্টর যে বসবে কিভাবে তার স্পেসিং, এরপর হচ্ছে বিভিন্ন জিনিস যে ইন্টারফেসিং করবেন, হ্যাঁ, আপনার ফায়ার ডোর কিভাবে ইন্টারফেসিং করবেন, এরপর হচ্ছে এক্সস্ট ফ্যান কিভাবে ইন্টারফেসিং করবেন, এগুলা সব বিষয়ের উপরে। এরপরে আর একটা আছে হচ্ছে ক্যাট ফাইল। আমি হচ্ছে ক্যাট ফাইলের মাধ্যমে আপনাদেরকে আমি যে সেশনগুলো করাই আর কি, ক্যাট ফাইলের মাধ্যমে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের কতটুকু দূরত্ব হবে, একটা ডিভাইস কিভাবে কতটুকু দূরত্ব কভার করবে, এগুলা টোটাল বিষয় আমি আসলে এনএফপি এবং বিএনবিসি দেখে এগুলা আর কি মানে রেডি করছি। তো এইগুলা কিছু কিছু অংশ যেগুলো আমার কাছে মনে হয় যে শেয়ার করলে ভালো হবে, সেগুলো আমি আসলে গ্রুপের মাধ্যমে সবাইকে শেয়ার করি। এরপর হচ্ছে প্রোটেকশন সিস্টেম সম্পর্কে অনেক পিডিএফ আছে এখানে, যেমন ধরেন যে ফায়ার পাম্প, আরএসসি টিএনসি ইস্যু, তারপর হচ্ছে এনএফপি এর যত গাইডলাইন আছে, এখানে প্রায় 34 পেজের একটা পিডিএফ আছে, যেটা হচ্ছে যে ছবি সহ আমি এগুলো সব অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, হ্যাঁ, এবং বিভিন্ন গাইডলাইনগুলো আমার কাছে আছে, আপনারা পাবেন যদি চান, এক্স্যাক্টলি কেউ যদি বলেন যে আমার লাগবে। এরপর হচ্ছে জকি পাম্প, আপনার সিস্টেমের জন্য কতটুকু জকি পাম্প আপনার কাভারেজে নিয়ে আসতে হবে সেগুলা এখানে আছে। ডিটেকশন, প্রোটেকশন, আরো মজার বিষয় হচ্ছে যে আমাদের স্ট্যান্ড পাইপ যেটা রয়েছে, স্ট্যান্ড পাইপ সম্পর্কে এ টু জেড আর কি যতগুলা পাইছি আমি এনএফপিএ এর মধ্যে সবগুলা আমি এখানে করার চেষ্টা করছি। আমি যদি একটা টপিক আপনাদেরকে একটু দেখাই, যে আমাদের স্ট্যান্ড পাইপের হাইড্রোলিক ক্যালকুলেশন, মানে হাইড্রোলিক ক্যালকুলেশন কিভাবে করতে হবে, কিছু সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে আমরা হাইড্রোলিক ক্যালকুলেশন কিভাবে করতে হবে, পাম্প সিলেকশন কত জিপিএম হবে, হ্যাঁ, এগুলা সমস্ত বিষয়, এই যে দেখেন এগুলা সবকিছু, কয়টা রাইজার লাগবে আপনার, কয়টা কি লাগবে, সবকিছু এগুলো আমরা একসাথে করছি। এটা আমরা পার্ট টু পার্ট আমরা ফায়ার সেফটি জবস যে আমার একটা পেজ আছে, এই পেজের মাধ্যমে অনেক সময় আমি এগুলা ডেমোস্ট্রেশন হিসাবে আপনাদেরকে দিয়ে থাকি। এরপর আছে স্প্রিংলার সিস্টেম। স্প্রিংলার সিস্টেম অনেক বড় একটা টপিক, এখানে প্রায় 7টা পিডিএফ আছে। এই 7টা পিডিএফ আমি আসলে স্প্রিংলারের স্পেসিং, এরপর এনএফপি গাইডলাইন, আরএসসির যে রুলস রেগুলেশনগুলো, এগুলো সব আমি একত্র করার চেষ্টা করেছি। যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে যদি দিতে পারি। আর আমার পেজের মাধ্যমে থাকবেন, ওইখানে হচ্ছে যে আমি ইচ অ্যান্ড এভরি পার্ট, এখানে দেখেন কোনো কিছুই মিস নাই। আমি যতটুকু জানি আমার ফায়ার সেফটি লাইফে যতটুকু আমি কাজ করছি, স্প্রিংলার, এক্সটিংগুইশার একটা থেকে আরেকটার দূরত্ব কত, হ্যাজার্ড অনুযায়ী কিভাবে বসাবেন, এটাও অটোক্যাডের মাধ্যমে দেখাই, সবকিছু এখানে আছে। এরপরে হচ্ছে যে এক্সিট লাইট, ইমার্জেন্সি লাইট, মেন্স অফ এগ্রিস, ফায়ার সাপ্রেশন সিস্টেম, ফায়ার ডোর, এরপর হচ্ছে পিলার হাইড্রেন্টের দূরত্ব, এগুলো সব মানে এ টু জেড, ফায়ার লিফট। এরপরে হচ্ছে যে হ্যাজার্ড ছিলাম, সেটা হচ্ছে যে আমি আসলে একটা কোর্স করাই, আসলে এরকম বেশ কয়েকটা করছি আমি। আমার কিছু স্টুডেন্ট আছে এখানে, দেখেন আমার 4টা ব্যাচ অলরেডি কমপ্লিট হয়েছে। আমি এই যে